Dr. Furti. Dr. Furti. Brought to you by AstraZeneca in association with MGH Healthcare. Hello everyone, you're listening to Radio Furti 88 FM and Sara chole elam সাথে নিয়ে Dr. Furti brought to you by AstraZeneca in association with MGH Healthcare. That's right. এবং last যে এপিসোডটা আমরা করেছিলাম, today is episode 2. So last episode we also talked about lung cancer, but এই এপিসোডে আমাদের discussion topic হচ্ছে prostate cancer, and I know a lot of you have fear about cancer, and I think আমাদের দেশে আমাদের আরো অনেক বেশি বেশি আসলে অ্যাওয়ারনেস ক্রিয়েট থাকা উচিত বা আমাদের জানা উচিত যে কিভাবে নিজেকে আসলে এই ধরনের আনওয়ান্টেড যেসব প্রবলেমস রয়েছে সেগুলো থেকে আসলে ঠিক রাখা যায় এবং নিজের যত্নটা নেওয়া যায়, যেটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবং এই বিষয়ে আমাদেরকে আরও ডিটেইলে অনেক 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 ইনফরমেশন শেয়ার করতে আমাদের সাথে আজকে আছেন আমাদের অনারেবল গেস্ট ডক্টর অরুণাংশু দাস, হুজ অ্যান অ্যাসোসিয়েট কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ রেডিওথেরাপি অ্যান্ড অনকোলজি। ওয়েলকাম টু দ্য শো স্যার, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, এবং সেই সাথে আমি আরও জানিয়ে দিতে চাই যে এই মুহূর্তে কিন্তু আমরা একই সাথে রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজেও লাইভ আছি, এবং যদি আপনি দেখতে চান যে অন এয়ারের পেছনে অর্থাৎ স্টুডিওতে কি কি হচ্ছে সেটা জানতে হলে কিন্তু আপনাকে রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে টিউন ইন করতে হবে এবং দেখতে পারেন আমাদের এই কনভারসেশন, এবং সেই সাথে রেডিওতে তো আছি। সো শুরুতে স্যার কাছে জানতে চাইবো যে কেমন আছেন, এবং সেই সাথে আপনার কাছে জানতে চাইবো যে প্রস্টেট ক্যান্সার নিয়ে শুরুতেই যদি কিছু আইডিয়া আপনি আমাদেরকে দিতেন। ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো আছি, অবশ্যই ভালো থাকার চেষ্টা করছি ডাক্তার হিসাবে কোভিড প্যান্ডেমিকের সময়। আজকের আলোচনাটা যেহেতু প্রস্টেট ক্যান্সার নিয়ে, তাই বলতে চাই বিশ্বব্যাপী প্রস্টেট ক্যান্সার কিন্তু এখন বেশ একটি ভয়াবহ ক্যান্সারেরই নাম। যে ধরনের ক্যান্সারগুলো আমরা দেখি তার মধ্যে প্রস্টেট ক্যান্সার কিন্তু অন্যতম শীর্ষস্থানীয় স্থানে আছে। বাংলাদেশের চিত্রটাও কিন্তু বেশ ভয়াবহ। প্রস্টেট ক্যান্সার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রায় 3 থেকে 4 হাজার মানুষ প্রতি বছরই প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে আমাদের দেশে। এর মধ্যে প্রায় 2000-এর মতো মানুষ মৃত্যুবরণ করে প্রস্টেট ক্যান্সারে। যদিও গ্লোবাল ডেটার তুলনায় সংখ্যাটা কম, তারপরেও প্রস্টেট ক্যান্সারের চিত্রটা আমাদের দেশে কিন্তু ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে এবং বেশ আশঙ্কারই কারণ আমরা মনে করছি। সো কারেন্টলি যদি আপনার কাছে জানতে চাই যে রিস্ক ফ্যাক্টরগুলো কি কি থাকছে, কারণ আমার মনে হয় সবারই একটা প্রশ্ন যে আচ্ছা কি করলে আমি এই ক্যান্সারগুলো থেকে মুক্তি পাবো বা আমি একটা প্রিকশন নিতে পারবো। সো সেক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরগুলো কি কি থাকছে? দেখেন, প্রস্টেট ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরের মধ্যে প্রথম যেটা আমরা বলি হচ্ছে বয়স বৃদ্ধি। এই ক্যান্সারটা কিন্তু কম বয়সে খুব একটা হয় না। 40 বছরের পর থেকে এই ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। যাদের বয়স 50-এর বেশি তাদের ক্ষেত্রে এই ক্যান্সারটা হওয়ার ঝুঁকিটা সবচেয়ে বেশি। তবে হঠাৎ করে তো আর ক্যান্সার হয় না, এর পিছনে আসলে কিছু রিস্ক ফ্যাক্টরের ভূমিকা অবশ্যই থাকে। তো বয়সকে আমরা প্রথম রিস্ক ফ্যাক্টর বলি। 50-এর উপরে যাদের বয়স তাদের প্রস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকিটা অনেক বেশি। দ্বিতীয় যে কারণটা নিয়ে আমরা বেশি কনসার্নড এখন, সেটি হচ্ছে স্থূলতা বা সেডেন্টারি লাইফ, যেটা নগর জীবনে এখন অনেক বেশি বেড়ে গিয়েছে। আমরা হয়তো ফাস্টফুডে অনেক বেশি হ্যাবিচুয়েটেড, যেসব খাবারে হয়তো ফ্যাট কন্টেন্টটা অনেক বেশি থাকে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা অনেক কম, এনভায়রনমেন্টাল পলিউশন অনেক বেশি। এই ফ্যাক্টরগুলোকে যদি কম্বাইন করি, এগুলো কিন্তু প্রস্টেট ক্যান্সারের ঝুঁকির অন্যতম প্রধান কারণ। যেমনটা আমি শুরুতে বলছিলাম যে ইউরোপিয়ান বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রস্টেট ক্যান্সার কিন্তু নাম্বার 1 পজিশনে চলে এসেছে বিকজ অফ দেয়ার লাইফস্টাইল, বিকজ অফ দেয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড বিকজ অফ দেয়ার ফুড হ্যাবিট। আমরাও কিন্তু অনেকটা ওইদিকেই ধাবিত হচ্ছি। এজন্য নেশন ওয়াইজ আসলে হ্যাবিট নিয়ে আমরা কতটুকু রিস্কে আছি আমাদের লাইফস্টাইলের কথা যদি আমরা চিন্তা করি। আমি যদি 10 বছর আগের সাথে এখনের কথা তুলনা করি তাহলে আমরা বলবো অবশ্যই বেশি আমাদের ঝুঁকিটা অনেক বেড়ে গিয়েছে। আর এনভায়রনমেন্টাল পলিউশন এবং স্মোকিং, এই দুটো কারণকেও যদি আমরা কম্বাইন করি, সবগুলো মিলিয়ে কিন্তু আমাদের ঝুঁকির মাত্রাটা অনেক বেশি। তাছাড়াও আরেকটা ছোট রিস্ক ফ্যাক্টরের কথা বলতে হয় যে পারিবারিক ইতিহাস, আমরা বলি ফ্যামিলি হিস্ট্রি। কার পরিবারে যদি বাবা বা চাচা কারোর প্রস্টেট ক্যান্সার থাকে, তার পরবর্তী জেনারেশন এটা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। দ্বিতীয়ত অন্য কোনো ক্যান্সারও যদি থাকে, কারো যদি মা বোন কারো যদি ব্রেস্ট ক্যান্সার বা অন্য কোনো ধরনের ক্যান্সারও পরিবারে থাকে, তাদের ক্ষেত্রেও দেখা যায় পরবর্তী জেনারেশনের প্রস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। সুতরাং পারিবারিক ক্যান্সারের ইতিহাস বা ফ্যামিলি হিস্ট্রি অফ ক্যান্সার কিন্তু আরেকটা ঝুঁকির কারণ। আচ্ছা, সো হোয়াট আর দ্য চান্সেস যে মানে আমার এই জেনেটিক রিজনেই আমার হবেই, বা এরকম কোনো গ্যারান্টি কি আসলে দেয়া সম্ভব? যে কোনো সময় আমরা যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে আমরা বলি যে জেনেটিক বা হেরিডিটরি, যেটা পারিবারিকভাবে যে ক্যান্সারটা আসবে বা জিনগত পরিবর্তন থেকে আসবে, তার সংখ্যাটা আসলে গ্যারান্টেড না।
শতকরা 15 থেকে 20% প্রোস্টেট ক্যান্সার কিন্তু এইভাবে জেনেটিক কারণে হয়। বাকি যে 85% প্রোস্টেট ক্যান্সার হচ্ছে সেগুলো কিন্তু হেরিডিটরি পারিবারিক কারণে হচ্ছে না, সেগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টরের জন্য। সুতরাং কারোর বাবা বা পরিবারে যদি কারো প্রোস্টেট ক্যান্সার বা অন্য কোনো ক্যান্সার থাকে, তাদের যে প্রোস্টেট ক্যান্সার হবেই তা গ্যারান্টেড না, বাট দে শুড বি কেয়ারফুল অ্যান্ড ডু দ্য স্ক্রিনিং Right. টু সাম So এক্সটেন্ট। তাহলে কোন সময়টাতে গিয়ে ইউ সাজেস্ট যে স্ক্রিনিং এর জন্য যাওয়া উচিত, বা স্ক্রিনিং এর ফ্যাসিলিটি গুলো কি কি আমরা পাচ্ছি? প্রোস্টেট ক্যান্সারের স্ক্রিনিংটা আসলে শুরু করা উচিত 50 ইয়ার্স থেকে। 50 বছর পার হলেই অবশ্যই প্রোস্টেট ক্যান্সারের ইয়ারলি বা বাৎসরিক একটা স্ক্রিনিং করা উচিত। প্রথম স্ক্রিনিং বলতে যেটা বোঝায়, খুব সহজ একটা পরীক্ষা রক্তের মাধ্যমে করতে হয়, পিএসএ টেস্ট। ওই পিএসএ টেস্ট করলে এই টেস্টটা যদি বেশি আসে তাহলে আমরা ধরে নিই তার প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি আরও কিছু ইনভেস্টিগেশন করা যেতে পারে স্ক্রিনিংয়ের জন্য, যেমন যদি কারোর তলপেটে ব্যথা থাকে বা প্রস্রাব সংক্রান্ত কোনো অসুবিধা থাকে তাহলে আলট্রাসোনোগ্রাম করেও স্ক্রিনিং করা যেতে পারে। তবে ইয়ারলি একটা স্ক্রিনিং অবশ্যই করা উচিত প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি যাদের আছে বা যাদের বয়স 50-এর উপরে। সো হোয়াট আর দ্য সিমটমস যেগুলো আসলে দেখে কেউ একজন বুঝবে যে তার স্ক্রিনিং এর জন্য যাওয়া উচিত, বা তার হয়তো একজন ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত? প্রথমত তো আমরা বলি যাদের উপসর্গ আছে আর যাদের উপসর্গ নেই। যাদের উপসর্গ নেই তাদের ক্ষেত্রে স্ক্রিনিংটা প্রযোজ্য, অ্যাসিমটোমেটিক যারা, সেটা হচ্ছে যাদের ঝুঁকি আছে মানে পারিবারিক ইতিহাস আছে তারাই স্ক্রিনিং করবে, আর যাদের ঝুঁকি নেই 50 বছর অতিক্রম করলে তারা পিএসএ করবে। এখন হোয়াট আর দ্য সিমটম, যাতে করে একজন একটু আগেই চেক করা দরকার, হয়তো 40-45 বছর বয়সেই চেক করলো। সিমটম নিয়ে আমরা অবশ্যই কথা বলবো, বাট এই মুহূর্তে আই থিংক আমরা একটা গানের ব্রেকে চলে যাব। সো আল গিভ দি অডিয়েন্স দ্য টাইম টু প্রিপেয়ার ইউর কোয়েশ্চেন্স, বিকজ আমরা কিন্তু রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে এই মুহূর্তে লাইভ আছি। শুনছেন ডক্টর ফুর্তি, ব্রট টু ইউ বাই অ্যাস্ট্রাজেনেকা ইন অ্যাসোসিয়েশন উইথ এমজিএইচ হেলথ কেয়ার। সারা আছি সাথে, এবং আজকের স্পেশাল গেস্ট হিসেবে আছেন ডক্টর অরুণাংশু দাস, এবং তার কাছে কিন্তু আমরা প্রস্টেট ক্যান্সারের সব ডিটেইলস শুনছি। এবং সেই সাথে জানিয়ে দিই যে রেডিও ফুর্তির ফেসবুক পেজে যে লাইভটা এই মুহূর্তে যাচ্ছে, সেই লাইভের নিচে কিন্তু ইউ ক্যান পোস্ট ইউর কোয়েশ্চেন্স, এবং কোনো কিছু যদি জানার থাকে সেগুলো কিন্তু আমাদেরকে জানাতে পারেন। সুন্দর একটা গানের পরে আবারও ফিরে আসছি ডিসকাশন নিয়ে, সো স্টে টিউনড। এবং সেই সাথে জানিয়ে দিই যে ফেসবুকে কিন্তু এখনো লাইভ রয়েছি। সো ডক্টর, আপনি বলছিলেন যে সিমটমগুলোর কথা। সো আসলে কি কি ধরনের সিমটম দেখা দিলে একজন বুঝবে যে তার আসলে ডক্টরের কাছে যাওয়া উচিত, বা ধরেন স্টেজটা কি বোঝা যাওয়ার কোনো চান্স আছে থ্রু দ্য সিমটমস? অবশ্যই আমরা স্টেজ তো দুটা ভাগে ভাগ করি, একটা খুব অ্যাডভান্স স্টেজ আর একটা হচ্ছে আর্লি স্টেজ। তো আর্লি স্টেজে যে সিমটমগুলো নিয়ে আসে আমরা বলি ইউরিনারি ট্র্যাক্ট রিলেটেড সিমটম, মানে প্রস্রাবে কিছু অসুবিধা হবে। এই অসুবিধাগুলোর মধ্যে ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়, মানে ঘন ঘন প্রস্রাবে যেতে হবে, হয়তো দিনের বেলায় বারবার প্রস্রাবে যাচ্ছে বা রাতে ঘুম ভেঙে যাচ্ছে প্রস্রাবে যাচ্ছে। দ্বিতীয় যে সিমটমটা হতে পারে যে ইনকমপ্লিট ইভাকুয়েশন, মানে প্রস্রাব করে আসার পরে একটা অনুভূতি হতে পারে যে প্রস্রাবটা হয়তো পুরোপুরি আমার কমপ্লিট হলো না, বা ডিউরিং মিকচুরেশন প্রস্রাবের সময় দেখা যায় বারবার ড্রিবলিং হচ্ছে বা ফোটায় ফোটায় প্রস্রাব পড়ছে। এই জাতীয় সমস্যা যদি হয়, আমরা মোটা দাগে বলি যে প্রস্রাব সংক্রান্ত কোনো সমস্যা হলে এইটা প্রস্টেট রিলেটেড হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। একটু অ্যাডভান্স স্টেজ যদি হয়ে যায় তখন আমরা দেখি প্রস্রাবের সাথে রক্ত আসতে পারে, এটা একটু অ্যাডভান্স স্টেজ ইন্ডিকেট করে। আরও অগ্রসর যদি রোগটা হয়ে যায়, অনেক ক্ষেত্রে আমরা দেখি আমাদের কাছে রুগীরা আসে পিঠে ব্যথা নিয়ে। তো পিঠে ব্যথাটা ইভালুয়েট করতে যেয়ে আমরা তখন দেখতে পাই যে পিঠের হাড়ের মধ্যে রোগটা ছড়িয়ে গেছে। অনেক সময় আমরা দেখি যে শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে আসে, আমরা দেখি লাংসে ছড়িয়ে গেছে। সুতরাং একদম আর্লি সিমটম থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স সিমটম নিয়েও কিন্তু রুগীরা আসতে পারে। সুতরাং উপসর্গ রোগটা কতটুকু ছড়িয়েছে তার উপরে নির্ভর করে আমাদের কাছে রুগীরা প্রেজেন্ট করে। আচ্ছা, সো হাউ ডু দ্য পেশেন্টস রেসপন্ড, মানে যখন কারো এরকম সিমটম দেখা যায়, ইফ উই টক অ্যাবাউট বাংলাদেশ, মানে কতজন মানুষ আসলে অ্যাক্টিভলি এটা ইনফর্ম করাতে আগ্রহী থাকে, বা মানে কেউ কি ডু দে শাই অ্যাওয়ে যে আচ্ছা তারা এটা নিয়ে প্রপারলি ডক্টরের সাথেও ইনফ্যাক্ট কথা বলতে চাচ্ছে না, বা এরকম কোনো সিচুয়েশন কি হয়? সেই ক্ষেত্রে কতটুকু অ্যাওয়ারনেস জরুরি, ইফ ইউ কুড সাজেস্ট? সাধারণত সব ক্যান্সার খুব অ্যাডভান্স স্টেজে প্রেজেন্ট করে, যেটা আমরা লাং ক্যান্সার বা ব্রেইন টিউমার ক্ষেত্রে দেখি। ফরচুনেটলি প্রস্টেট ক্যান্সারটা
খুব আর্লি ডিটেকশন হয়। তার মূল কারণ হচ্ছে প্রস্টেটের জন্য যে প্রস্রাব সংক্রান্ত সমস্যাগুলো হয় সেটা মানুষকে বেশ বদার করে, সেজন্য তারা ডক্টরের কাছে যায় এবং ইভালুয়েট করে। প্রস্টেট ক্যান্সারের ডায়াগনোসিসটা ভেরি ইজি। যাদের পিএসএ নামক একটা টেস্ট বেড়ে যাবে তাদেরকে ধারণা করা হয় প্রস্টেট ক্যান্সার হয়েছে, পরবর্তীতে আরও কিছু ইউরোলজিক্যাল পরীক্ষা করে খুব সহজেই ডায়াগনোসিস করা যায়। তো আমি বলবো অন্যান্য যে কোনো ক্যান্সারের তুলনায় প্রস্টেট ক্যান্সারের রুগীরাও আমাদের কাছে আর্লি আসে এবং এই ব্যাপারে সচেতনতাও তাদের মধ্যে ভালো থাকে। যেহেতু প্রস্রাব সংক্রান্ত সমস্যাটা অনেক আগেই তৈরি হয়, সুতরাং ডাক্তারদের কাছে তারা আসতে এক অর্থে আমি বলবো বাধ্যই হয়। সুতরাং আমরা একটু আর্লি স্টেজে প্রস্টেট ক্যান্সারকে ডিটেক্ট করতে পারি। আচ্ছা, সো এখানে কি ডায়াগনোজড হওয়ার কোনো চান্স থাকে, সিন্স ইউ সেড যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে ফার্স্টে আসে, সো সেই ক্ষেত্রে তাদের জন্য সাজেশন কি থাকবে? অলসো আই হ্যাভ সিন আ লট অফ পিপল যারা হয়তো বা দেখা যায় যে নিজেরাই ইনফরমেশন গ্যাদার করে নিজেরাই একটা ডিসিশনে পৌঁছে যায়, সো সেই ক্ষেত্রে আপনার অ্যাডভাইস কি থাকবে? না, মিস ইনফরমেশনের কিছু তো সিচুয়েশন তৈরি হয়, যেমন সব ইউরিনারি ট্র্যাক্ট প্রবলেম বা প্রস্রাব সংক্রান্ত সব সমস্যাই কিন্তু ক্যান্সার না। বিপিএইচ বলে একটা রোগ আছে, বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া। 50 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের প্রস্টেট গ্রন্থিটা বড় হয়ে যায়, এটা শতকরা 100 জনের মধ্যে 25 জনের ক্ষেত্রেই পাওয়া যায়। সেটার সাথে কিন্তু প্রস্টেট ক্যান্সারটার একটু কনফিউশন হয়। সো যারা বিপিএইচ নিয়ে প্রেজেন্ট করে ডাক্তারের কাছে বা বিপিএইচ এর সিমটমগুলো দেখে, তারা হয়তো অনেক সময় এটাকে ইগনোর করে, মনে করে এটা নর্মাল প্রস্টেটের এনলার্জমেন্টের জন্য হচ্ছে, এখানে কোনো ক্যান্সার নেই। তারা হয়তো ওই ডায়াগনোসিসে যায় না ক্যান্সারের দিকে, তখন কিন্তু ক্যান্সার রোগটা একটু অগ্রসর পর্যায়ে ধরা পড়ে। তো এই ক্ষেত্রে আমি দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো যে সচেতন থাকতে হবে এই ব্যাপারে যে বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া বা বিপিএইচ যদি দীর্ঘদিন কারো থাকে, সমাধান হচ্ছে না, অবশ্যই ক্যান্সারের কিন্তু একটা স্ক্রিনিং করে নেওয়া উচিত। অনেক রোগীদের ক্ষেত্রে আমরা দেখি তারা হয়তো ডক্টরের পরামর্শেই ছিল, কিন্তু ক্যান্সার স্ক্রিনিংটা আসলে তাদের কোনো কারণে করা হয়নি, মিস হয়ে গেছে, ক্যান্সারটা অনেক অ্যাডভান্স স্টেজে ধরা পড়ছে। তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যে প্রস্রাবের সমস্যা হলে বিপিএইচ যদি ডায়াগনোসিস হয়, সেই ডায়াগনোসিসটা নিয়ে আসলে বসে থাকা যাবে না। অনেক দিন যদি এই সিমটমগুলো থেকে যায় তাহলে ফার্দার ইভালুয়েশনে টেস্টে যেতে হবে। And I think it also creates a disadvantage for the doctor as well, যে যত দেরিতে আসলে আসবে এটা দুই সাইডের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় টু মিনিমাইজ। সো সেই ক্ষেত্রে ডক্টর, ইফ ইউ কুড টেল আস একটু যদি যে আমাদের দেশের স্ক্রিনিং প্রসেস এই মুহূর্তে মানে ওয়্যার ডু উই স্ট্যান্ড ইন টার্মস অফ বাইরের যেসব ফ্যাসিলিটি আছে, সেই ক্ষেত্রে আমরা কতটুকু অ্যাডভান্সড? অর্গানাইজ স্ক্রিনিং যেটাকে বলা হয়, সরকার যেখানে স্ক্রিনিং করে, যেমন আমাদের দেশে টিকা কার্যক্রম সরকার পরিচালনা করে, সব বাচ্চারাই টিকা পাচ্ছে। স্ক্রিনিংটা উন্নত দেশে ইউরোপ এবং আমেরিকায় সরকার পরিচালনা করে, তারা ম্যামোগ্রাম এবং পিএসএ এই দুইটা স্ক্রিনিং গভর্নমেন্ট রান। আনফর্চুনেটলি আমাদের দেশে এখনো ক্যান্সার স্ক্রিনিং এর কোনো প্রজেক্ট গভর্নমেন্ট থেকে রান হয় না। যতটুকু মানুষ করছে ব্যক্তিগত সচেতনতা থেকেই করছে, বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে রোগীরা হয়তো জানতে পারছে যে আমার স্ক্রিনিংটা করা উচিত, বা হয়তো এরকম একটা প্রোগ্রামের মাধ্যমে শুনলো, তারা হয়তো নিজেরা স্ব-উদ্যোগে যে পিএসএ বা অন্য কোনো টেস্ট করে জানতে পারলো। এখনো ঠিক আমাদের দেশে ব্রড স্পেকট্রামে কান্ট্রি ওয়াইজ কোনো স্ক্রিনিং প্রোগ্রাম কোনো ক্যান্সারের জন্যই চালু নেই। জরায়ুর ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সারের জন্য অল্প পরিসরে কিছু স্ক্রিনিং চালু হয়েছে সরকারিভাবে, কিন্তু প্রস্টেট ক্যান্সারের জন্য বা অন্যান্য ক্যান্সারের জন্য মাস আকারে, মানে আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি, সবাইকে কভার করতে পারে এরকম কোনো প্রোগ্রাম এখনো নেই। এটাই ঝুঁকির কারণ, যার কাছেই সচেতনতার বার্তাটা থাকবে না সে হয়তোবা তার সিমটমগুলোকে ইগনোর করলে এই রোগটা অনেক বেশি অগ্রসর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং স্ক্রিনিং এর পয়েন্ট অফ ভিউতে যদি বলি তাহলে বলবো যে আমরা খুব ভালো অবস্থানে নেই স্ক্রিনিং এর দিক থেকে বাংলাদেশ। Alright, so we have a long way to go to, but আমি meanwhile কিছু কমেন্টস পড়ে ফেলতে চাই। অনেকেই জয়েন করেছেন আমাদের সাথে। শাহরিয়ার রহমান লিখেছেন আমাদেরকে হেলাল উদ্দিন কুষ্টিয়া থেকে, হাবিবুল হাসান জিকু জয়েন করেছেন আসিফ খান, মোহাম্মদ ওয়াসিম জিকু আমাদেরকে জয়েন করেছেন সুইডেন থেকে, থ্যাংক ইউ সো মাচ। এবং অনেকেই জয়েন করেছেন এবং সবাই আসলে জানতে চাচ্ছেন এই ব্যাপারটা নিয়ে। সো অলরেডি কিছু মানুষ আই থিঙ্ক অ্যাওয়্যার আছেন যে তাদের কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। সো অন দ্যাট নোট ডক্টর, আপনার কাছে জানতে চাই যে হাউ কিউরেবল দিস ক্যান্সার ডু ইউ থিঙ্ক ইজ? প্রস্টেট ক্যান্সারের সবচেয়ে ভালো দিক যেটা আমরা বলি, ইটস এ কমপ্লিটলি কিউরেবল ক্যান্সার ইফ ইট ইজ ডিটেক্টেড
ইন আ আর্লি স্টেজ। অনেক ক্যান্সারই কিন্তু আমরা খুব আশাজনক ফলাফল দিতে পারি না, কিন্তু প্রস্টেট ক্যান্সার যদি আমাদের কাছে সঠিক সময় আসে, যদি সঠিকভাবে ডায়াগনোসিস হয়, ইট ইজ 100% কিউরেবল। নিঃসন্দেহে এটার জন্য যা যা ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস দরকার সবগুলোই এখন বের হয়ে গেছে। সো প্রস্টেট ক্যান্সার খুব ভালোভাবে চিকিৎসা করা যায়। গ্রেট, অ্যামেজিং। সো এই মুহূর্তে আমরা আই থিঙ্ক আবারও ফিরে যাচ্ছি রেডিও কনভারসেশনে। সো যারা যারা ফেসবুকে আমাদেরকে জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এবং সেই সাথে ইফ ইউ থিঙ্ক ইউ আর গোয়িং টু রান আউট অফ কানেকশন, আপনি কিন্তু তাহলে সাথে সাথে 88 FM টিউন ইন করে ফেলতে পারেন এবং সেখানে আমাদের ডিসকাশন শুনতে পারবেন। সো যাচ্ছি এখন। Welcome back. You're listening to Radio 48 FM and Sara আছি সাথে চলছে ডক্টর ফুর্তি, brought to you by AstraZeneca in association with MGH Healthcare। এবং আজকের আমাদের শোয়ের কনভারসেশন অর্থাৎ ডিসকাশন টপিক হচ্ছে প্রোস্টেট ক্যান্সার। এবং এই বিষয়ে আমাদের সাথে ডিটেইলে ডিসকাশন করতে আমাদের মাঝখানে যে অনারেবল গেস্ট রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর অরুণাংশু দাস, হুজ অ্যান অ্যাসোসিয়েট কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ রেডিওথেরাপি অ্যান্ড অনকোলজি। ওয়েলকাম ব্যাক স্যার। অ্যান্ড আমরা তো ডিসকাস করলাম সিমটমস নিয়ে এবং রিস্ক ফ্যাক্টরগুলো কি কি থাকছে। অ্যান্ড একটা পজিটিভ নোট যেটা আপনি বললেন যে দের আর পিপল যারা কিনা অ্যাওয়্যার এবং তারা স্ক্রিনিংয়ের জন্য নিজে থেকেই আসে, which is the best thing to go for. Other than that, what are the goals of this treatment? Suppose কেউ যদি already diagnosed হয়ে যায়, based on their stages, ট্রিটমেন্টগুলোর মাধ্যমে আসলে কি কি রেজাল্ট অ্যাচিভ করতে পারে তারা? যেমনটা আমি বলছিলাম যে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসার ফলাফল কিন্তু বেশ আশাব্যঞ্জক। আমাদের কাছে যদি স্টেজ 1, 2, 3 আর্লি স্টেজের পেশেন্টরা আসে, আমরা চিকিৎসার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ কিওর করতে পারি। প্রস্টেট ক্যান্সারের ট্রিটমেন্টটা দু ধরনের, সার্জারির মাধ্যমে চিকিৎসা করা যায় অথবা রেডিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করা যায়। সার্জারি মানে কি, প্রস্টেট ক্যান্সারের মধ্যে প্রস্টেট গ্ল্যান্ডের মধ্যে যদি ক্যান্সার দেখা যায়, অপারেশনের মাধ্যমে রিমুভ করে ফেলা যায়। যদি স্টেজ আর্লি হয় সে সম্পূর্ণ ভালো হয়ে যাবে। অনেক সময় অপারেশনটা কিছুটা ভীতিকর হয় অনেকের কাছে। এত বড় অপারেশনের মধ্য দিয়ে হয়তো অনেক মানুষ যেতে চায় না। অপারেশনের নিজস্ব কিছু কমপ্লিকেশনস এবং সাইড এফেক্টস আছে। সেইখানে খুব ভালো কাজ করে রেডিওথেরাপি, যেটা আমরা বাইরে থেকে রের মাধ্যমে বা বিমের মাধ্যমে চিকিৎসা করে থাকি। রেডিওথেরাপির মাধ্যমে কিন্তু প্রস্টেট ক্যান্সার এখন 100% কিউরেবল। তার মানে হচ্ছে 20 থেকে 25টা রেডিয়েশন, কোনো ক্ষেত্রে একটু বেশি রেডিয়েশন দিতে হয়, 30 থেকে 35টা রেডিয়েশনের মাধ্যমে প্রস্টেট ক্যান্সার সম্পূর্ণ কিওর করে ফেলা যায়। এর পাশাপাশি প্রস্টেট ক্যান্সারের বেশ কিছু ইনজেকশন পাওয়া যায় যেগুলো সাবকিউটেনিয়াসলি পুশ করতে হয় 3 মাস অন্তর অন্তর, যে ওষুধগুলোর মাধ্যমে প্রস্টেট ক্যান্সারকে পুরোপুরি কন্ট্রোলে রাখা সম্ভব। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। এটা তো মানে ডেফিনেটলি একটা হোপফুল একটা নিউজ। এবং সেই সাথে জানতে চাইবো যে যদিও বা এটা অডিয়েন্সেরও অনেকেরই কোয়েশ্চেন আছে যে কিওর হওয়ার পরেও কি ইজ দেয়ার এনি চান্স দ্যাট ইটস গোয়িং টু রিটার্ন? ডেফিনেটলি ক্যান্সারের একটা অন্যতম ধর্ম হচ্ছে যে ভালো হয়ে যাওয়ার পরেও রোগটা ফিরে আসতে পারে। এই জন্য কিন্তু ক্যান্সারের পেশেন্টদেরকে আমরা ট্রিটমেন্ট শেষ করার পরে ছেড়ে দেই না। নর্মাল যে কোনো রোগের ক্ষেত্রে হয়তো চিকিৎসা হয়ে গেলে, রোগী ভালো হয়ে গেলে আমরা তাদেরকে আসতে বলি না, কিন্তু প্রস্টেট ক্যান্সার সহ সব ধরনের ক্যান্সারেরই সবচেয়ে বড় যে কাজটা করতে হয় তাদেরকে একটা রেগুলার ফলো আপে রাখতে হয়। অনেক সময় আমরা 5 বছর পর্যন্ত ফলো আপে রাখি। এই ফলো আপটাও বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমি হয়তো খুব ভালো একটা চিকিৎসা করে দিলাম পেশেন্টের জন্য, পেশেন্ট সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে গেলেই কিন্তু সে 100% গ্যারান্টেড না যে রোগটা তার আর ফিরে আসবে না। আমরা বলি 5 বছর অতিক্রম করলে সেই ক্যান্সারটা আর ফিরে আসবে না। তো এই 5 বছর সময়ের মধ্যে কখনো 3 মাস অন্তর, কখনো 4 মাস অন্তর, কখনো 6 মাস অন্তর, এরকম একটা নির্দিষ্ট সময় পরপর কিন্তু পেশেন্টকে ফলো আপের মধ্যে থাকতে হয়, যেটা খুব গুরুত্বপূর্ণ। এজ রিলেটেড নাকি এটা সবার জন্য, যারা এই পেশেন্ট ছিলেন সব এজ নির্বিশেষে সবার জন্য অ্যাপ্লিকেবল? এটা আসলে সবার জন্যই প্রযোজ্য, সবার জন্য, সব ক্যান্সারের জন্য। আমরা হয়তো অনেক সময় চিকিৎসার অংশটাকে বেশি প্রায়োরিটাইজ করি, বাট পোস্ট ট্রিটমেন্ট ফলো আপটার ব্যাপারে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। আমাদের রোগীদের অনেক ক্ষেত্রে কমপ্লায়েন্সটাও অত ভালো হয় না। চিকিৎসাটা তারা হয়তো যত মনোযোগের সাথে, যত গুরুত্বের সাথে শেষ করে 6 মাস ধরে, চিকিৎসার পরে হয়তো তারা অনেকটা আমাদের ফলো আপ থেকে হারিয়ে যায়। এবং উইচ ইজ ভেরি আনফর্চুনেট। আমরা হয়তো আমাদের চিকিৎসা করা ভালো অনেক পেশেন্টকে পাই 1 বা 2 বছর পরে আমাদের কাছে আসে নতুন একটা সিমটম নিয়ে, হয়তো রোগটা আবার ফিরে এসেছে, তারা ধরতে
পারিনি। একটা পেশেন্ট যখন আমাদের কাছে ফলো আপে থাকে তখন দ্য বেস্ট থিং ইজ আমরা কিন্তু সব সময় চেক করতে থাকি যে তার রোগটা ফিরে আসছে কিনা, এবং আমরা যখন চেক করে পাই যে না রোগটা ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে, দেন ইটস ইন দ্য ভেরি আর্লি স্টেজ। তখন আমরা বলি ফিরে আসলেও এটা আবার কিওর করা সম্ভব, আবার আমরা একটা ট্রিটমেন্ট দিব, ইটস গোয়িং টু বি ওকে। সো এই ফলো আপটা যারা মিস করে তারা কিন্তু কিওর হয়ে যাওয়ার পরেও আবার রিকারেন্স হয়, এবং রিকারেন্স যদি আর্লি ডিটেকশন না হয়, উইচ ইজ ভেরি ডেঞ্জারাস, তখন এটা ট্রিটমেন্ট করা নিয়ার টু ইম্পসিবল, প্রায় অসম্ভব হয়ে যায়। দ্যাটস ভেরি রিস্কি। সো এই মুহূর্তে আমার মনে হয় অনেক অনেক সিরিয়াস এবং হেভি ডিসকাশন হয়ে গেছে। সো এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেকে চলে যাব এবং জানিয়ে দিই চলছে ডক্টর ফুর্তি, সারা আছি সাথে, অ্যান্ড ডক্টর ফুর্তি ইজ ব্রট টু ইউ বাই অ্যাস্ট্রাজেনেকা ইন অ্যাসোসিয়েশন উইথ এমজিএইচ হেলথ কেয়ার। এবং আজকের ডিসকাশন টপিক হচ্ছে প্রস্টেট ক্যান্সার, এবং এই রিলেটেড আজকের ডিসকাশন টপিক রিলেটেড যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আপনারা সেটা করতে পারেন, কারণ একই সাথে কিন্তু আমরা ফেসবুকেও, রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজেও লাইভ রয়েছি। সো চলে যাচ্ছি গানে, শুনবো শুভর স্বাধীন, এনজয় অ্যান্ড ডু ফুর্তি। Alright, so we have few questions, doctor, since we're still live. সো আপনার কাছে জানতে চাইবো, অনেকেই জানতে চেয়েছেন, আমাদেরকে তানহা মেসেজ করেছেন, আচ্ছা, যে ইজ দেয়ার এনি চান্স অফ প্রস্টেট ক্যান্সার ফ্রম ইনফেকশন থেকে কি প্রস্টেট ক্যান্সার হওয়ার কোনো চান্স থাকতে পারে, যেটা নিয়ে কিছুক্ষণ আগে একটা ছোট ডিসকাশন হয়েছিল। সো হোয়াট ডু ইউ হ্যাভ টু সে অন দিস? ইনফেকশন থেকে প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কম। ইনফেকশন থেকে আমরা দেখি সাধারণত ব্লাডার ক্যান্সার বা ইউরোথেলিয়াল ক্যান্সারগুলো হওয়ার সম্ভাবনা বেশি। ইনফেকশন থেকে প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা ভেরি লো। Alright, thank you so much. So you can keep posting your questions like this, because আমরা এখানে আছি আজকে রাত 8টা পর্যন্ত, সো আরো বেশ সময় আছে কিন্তু আপনার হাতে। রেডিও ফুর্তিতে লাইভ থাকছি আমরা এখন, but it's time to say goodbye from the Facebook live, but do not forget to post your questions if you have any. সেই সাথে যে কোনো ফিডব্যাক থাকলেও সেটা পোস্ট করতে পারেন, but এখনকার মতো I'm saying goodbye from the Facebook live. Join us on 88 FM. Bye bye. Dr. Furti. Dr. Furti. Brought to you by AstraZeneca in association with MGH Healthcare.